প্রেগন্যান্সির সময়টায় কি ধরনের পুষ্টিকর খাবার খেতে হয়, কি ধরনের ভিটামিন সাপ্লিমেন্টেশনের দরকার হয়, এ নিয়ে অসংখ্য ভিডিও আছে এবং মোটামুটি সবার সেগুলো মুখস্থ। আজকে তাই এইসব নিয়ে কথা বলবো না, কথা বলবো গর্ভবতী মায়ের কিছু স্পেসিফিক নিউট্রিয়েন্টসের ঘাটতি থাকলে তার গর্ভের সন্তানের উপর কি ধরনের মারাত্মক ঝুঁকি হতে পারে। কথা বলবো ফলিক অ্যাসিড, আয়রন, জিঙ্ক এবং ক্যালসিয়াম। জাস্ট এই 4 ধরনের উপাদানের ঘাটতির জন্য গর্ভের সন্তানের কি ধরনের মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ পরিণতি হতে পারে। একটা ট্যাবলেট আছে যেটা আপনি যখন গর্ভবতী হনও নাই, জাস্ট প্রেগন্যান্সির প্ল্যান করেছেন, তখন থেকেই এই ট্যাবলেটটা প্রেসক্রাইব করা হয়, ফলিক অ্যাসিড, যেটা বাজারে ফলিসন নামে বেশি পরিচিত এবং যেটা কনসিভ করারও 1 মাস আগে থেকে খেতে হয় এবং প্রেগন্যান্সির 13তম সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করার পরামর্শ দেওয়া হয়। তো প্রথমেই শুরু করি ফলিক অ্যাসিড দিয়ে। ফলিক অ্যাসিডের ঘাটতিতে সন্তানের কি ধরনের পরিণতি হতে পারে। মায়ের শরীরে ফলিক অ্যাসিডের ঘাটতি থাকলে সন্তানের নিউরাল টিউবের ডেভেলপমেন্টে সমস্যা হয়, যার কারণে সন্তানের ব্রেইন, স্পাইনাল কর্ড, মাথার খুলি এইসবের গঠনে ডিফেক্ট থেকে যায়। এই ধরনের শিশুরা বেশিরভাগ ক্ষেত্রেই স্পাইনা বাইফিডা, ঠোঁট কাটা কিংবা তালু কাটা কিংবা মাথার খুলির কোনো একটা অংশ হাড়বিহীন, এই ধরনের মারাত্মক সমস্যাগুলো নিয়ে জন্মাতে পারে। তাই খুবই সাবধান, এই ধরনের শিশু যেন কারো ঘরে জন্ম না নেয় এই কামনা। তাই সকল ফিউচার মাদের কাছে আমার রিকোয়েস্ট, প্রেগনেন্ট হওয়ার প্ল্যান করার আগে অবশ্যই ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি কনসিভের 1 মাস আগে থেকে অবশ্যই ফলিক অ্যাসিড ট্যাবলেট। এরপরে নিউট্রিয়েন্ট আয়রন। আয়রনের ঘাটতিতে শিশু কি ধরনের ঝুঁকিতে পড়তে পারে। আমাদের শরীরের প্রতিটা কোষে অক্সিজেন সাপ্লাই দেওয়ার দায়িত্ব আরবিসি বা রেড ব্লাড সেলের। এই আরবিসির ভিতরেই থাকে হেমোগ্লোবিন, যেটাই মূলত এই ভাইটাল কাজটায় নিযুক্ত। এখন এই হিমোগ্লোবিন তৈরির জন্য দরকার হয় আয়রন। তাই গর্ভবতী মায়েদের আয়রনের অভাব থাকলে তার গর্ভের সন্তানের প্রতিটা কোষে অক্সিজেনের সাপ্লাই কিন্তু নিশ্চিত হবে না এবং আলটিমেটলি শিশুর সার্বিক গ্রোথও কিন্তু নিশ্চিত হবে না, যার কারণে এরকম শিশু জন্মের সময় কিন্তু আকারে এবং ওজনে যথেষ্ট কম হয়, যাকে বলে LBW বা লো বার্থ ওয়েট। এর চেয়েও ভয়ানক কথা হলো যথেষ্ট পরিমাণ অক্সিজেন ব্রেইনে সাপ্লাই না হওয়ার কারণে এই ধরনের শিশুর কিন্তু ব্রেইন ডেভেলপমেন্টেও যথেষ্ট সমস্যা দেখা যায়। এই শিশু বড় হয়ে অটিজমে ভুগতে পারে। গবেষণায় দেখা গেছে এই ধরনের শিশু কিন্তু তার জন্মের পরবর্তী জীবনেও সাফার করে। যেমন এই ধরনের শিশুর কিন্তু রিকগনিশন মেমোরি কম থাকে। রিকগনিশন মেমোরিটা কি? আমরা যখন কোনো কিছু শুনি বা দেখি, এই ইনফরমেশনটা ব্রেনে রিসিভ হয় এবং সেই অনুযায়ী ব্রেন একটা ফাংশন করে। এই ধরনের শিশুর এই ফাংশনিং ক্যাপাবিলিটি অনেক কম থাকে। এক কথায় বলা যায় এই ধরনের শিশুর ইন্টেলিজেন্স অনেক কম হয়। তাই গর্ভকালীন সময়ে কোনো মার অবহেলার কারণে যেন একটা শিশু তার ভবিষ্যৎ জীবনে সাফার না করে। তাই প্রতিটা গর্ভবতী মায়ের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই আপনাদের হিমোগ্লোবিনটা চেক করান এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন ট্যাবলেট নিন। তবে এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র আয়রন ট্যাবলেট খেলেই কিন্তু আপনার আয়রন বডিতে ঢুকতে নাও পারে। অর্থাৎ বডিতে শুধু আয়রন নিলেই হবে না, আয়রনটা অ্যাবজর্পশনের জন্য আরেকটা কাজ করতে হবে। এটা ভিডিওর একটু পরেই বলছি। এখন পরের নিউট্রিয়েন্টে চলে যাই। পরের নিউট্রিয়েন্টের নাম জিঙ্ক। এখন বলবো মায়ের শরীরে জিঙ্কের অভাবে সন্তানের কি ক্ষতি হতে পারে। শিশুর শরীরে জিঙ্কের কাজ হলো দৈহিক এবং নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টে সাহায্য করা। বাজারে জিঙ্ক সিঙ্গেল জিঙ্ক ট্যাবলেট হিসেবেও পাওয়া যায়, আবার ভিটামিন বি কমপ্লেক্সের সাথে কম্বাইন্ড ফর্মেও পাওয়া যায়। মায়ের শরীরে জিঙ্কের ঘাটতির কারণে সন্তানের দৈহিক এবং নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টে সমস্যা হতে পারে। এই ধরনের শিশুদের বেশিরভাগেরই একটা কমন সিমটম দেখা যায়, তাদের ইমিউনিটি অনেক দুর্বল থাকে, অর্থাৎ তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্ম থেকেই কম থাকে, যার কারণে দেখা যায় এরা ঘন ইনফেকশনে আক্রান্ত হচ্ছে। এছাড়াও জিঙ্কের ঘাটতির কারণে সন্তানের বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি, দৈহিক গঠনের ডিফেক্ট হওয়ার কারণে লো বার্থ ওয়েট বা বাচ্চার গ্রোথ ঠিকমতো না হওয়া, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। সব শেষের নিউট্রিয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম। এখন বলবো ক্যালসিয়ামের অভাবে সন্তানের উপর কি ধরনের ইফেক্ট পড়তে পারে। ক্যালসিয়ামটা মেইনলি দরকার হয় শিশুর মেইন যে স্ট্রাকচারটা সেটা বিল্ড আপ হওয়ার জন্য, অর্থাৎ শরীরের হাড়ের গঠন এবং দাঁতের গঠনের জন্য ক্যালসিয়াম মাস্ট। যেহেতু হাড়ের এই স্কেলেটনটার উপরেই অন্যান্য সমস্ত অর্গান গঠিত হবে, সো এই হাড়ের গঠনটা মজবুত হওয়া একটা ভাইটাল থিং। গর্ভবতী মায়েদের ক্যালসিয়ামের অভাব থাকলে তার প্রভাব কিন্তু পড়বে সরাসরি সন্তানের উপর। আর এ কারণেই কিন্তু প্রেগন্যান্সির প্রথম 3 মাস যখন সন্তানের মেইন গ্রোথটা আসলে হয়ে থাকে, এই পিরিয়ডটাতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি এক্সট্রা ক্যালসিয়াম ট্যাবলেট নেওয়ারও পরামর্শ দেওয়া হয়।
ক্যালসিয়ামের অভাবে গর্ভবতী সন্তানের মূলত দুইভাবে সমস্যা হতে পারে। এক, জরায়ুর ভিতরে থাকাকালীন কিছু সমস্যা, এবং দুই, জরায়ু থেকে বের হওয়ার পরে অর্থাৎ জন্মের পরবর্তী সময়ে কিছু সমস্যা। জরায়ুতে থাকাকালীন সমস্যাটা হলো এই ধরনের শিশুদের গ্রোথটা অনেক স্লো হয়। যে সপ্তাহে শিশুর সাইজ যতটুকু হওয়ার কথা ছিল, আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখা যাবে যে শিশুর গ্রোথ বা শিশুর আকার বা সাইজ তার চেয়ে যথেষ্ট কম। এছাড়াও এই ধরনের শিশুদের জন্মগতভাবে বোন ম্যালফরমেশন বা হাড়ের ত্রুটি থাকতে পারে, এবং জন্মের পরবর্তীতেও এই ধরনের শিশুরা কিন্তু আজীবন সাফার করে। যেমন এই ধরনের শিশুদের হাড়ের গঠন জন্ম থেকেই একদমই মজবুত হয় না, যেটাকে বলা হয় লো বোন মিনারেল ডেন্সিটি, এবং এই ধরনের শিশুদের কিন্তু টিথ ফার্মনেস বা দাঁতও মজবুত থাকে না। তবে শুধুমাত্র ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করলেই কিন্তু হবে না, কথাটা খুবই ইম্পর্টেন্ট। যতই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান কিংবা ক্যালসিয়াম ট্যাবলেট খান না কেন, ক্যালসিয়াম কিন্তু আপনার শরীরে ঢুকবে না যদি আপনি আরেকটা কাজ না করেন। অর্থাৎ শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন পর্যাপ্ত হবে না যদি আপনার শরীরে আরেকটা জিনিস না থাকে, ভিটামিন ডি। হ্যাঁ, শরীরে ক্যালসিয়ামের পর্যাপ্ত অ্যাবজর্পশনের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য উপাদান হচ্ছে ভিটামিন ডি। এবং ইন্টারেস্টিংলি এই জিনিসটার জন্য আপনার কোনো ওষুধ লাগবে না কিংবা আপনার কোনো খরচও হবে না। বিনা খরচে জাস্ট ডেইলি 10 থেকে 15 মিনিট যদি রোদে থাকা যায়, তাহলে আমাদের শরীরে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মির প্রভাবে চামড়ার নিচে অটোমেটিকলি ভিটামিন ডি তৈরি হয়। তাই গর্ভবতী মায়েরা প্রতিদিন কমপক্ষে 10 মিনিটের জন্য হলেও শরীরে রোদ লাগাবেন। এটারও একটা স্পেসিফিক নিয়ম আছে যেটাতে আপনি সর্বোচ্চ পর্যায়ের ভিটামিন ডি তৈরি করতে পারবেন। এটা নিয়ে এই ভিডিওতে বলবো না, পরে সুযোগ হলে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ বলবো। এবার বলি, ওই যে একটু আগেই বলেছিলাম আয়রন শরীরে ঢোকানোর জন্য এক্সট্রা কি কাজ করতে হবে। আয়রনটা অ্যাবজর্পশনের জন্য আরেকটা কাজ করতে হবে, এটা ভিডিওর একটু পরেই বলছি। ক্যালসিয়াম শরীরে ঢোকানোর জন্য যেমন অপরিহার্য ভিটামিন ডি, ঠিক তেমনিভাবে আয়রনের অ্যাবজর্পশন শরীরে বাড়ানোর জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন সি। সো আয়রনের ঘাটতি পূরণের জন্য আয়রন সমৃদ্ধ খাবার কিংবা আয়রন ট্যাবলেট এগুলো নেয়ার পাশাপাশি অবশ্যই আপনাকে ভিটামিন সি নিশ্চিত করতে হবে। কমেন্টে জানান কোন কোন খাবারে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে। ভিডিওটা যদি ভালো লাগে কিংবা ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক দিতে মনে না থাকলেও অন্তত পক্ষে সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন, এই অনুরোধ থাকবে। কারণ পার্সোনালি আমি বিশ্বাস করি এই তথ্যগুলো সবার জানা জরুরি, সবার। মেডসেন্সের পক্ষ থেকে অনেক শুভকামনা সকল ফিউচার মায়েদের জন্য। টেক কেয়ার।